আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ রমজান ভয়ের রাজ্য ভূত এফএম চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি যে ঘটনাটি, সেটা হচ্ছে নরওয়ের একটি শহরের ঘটনা এবং সেখান থেকে আমাকে পাঠিয়েছেন তিনি তার নাম ও যে ঠিকানাগুলো সেগুলোকে গোপন রাখার জন্য অনুরোধ করেছেন, তাই আমি এখানে ছদ্মনাম ইউজ করব। তো ছদ্মনাম ব্যবহার করার সময় অবশ্যই আমি এখানে লিখে রেখেছি যে কোন নামটা কোথায় ব্যবহার করা হবে, এবং যিনি ঘটনাটি লিখেছেন তিনি বলেছেন এই ঘটনাটি তার বন্ধুদের সাথে ঘটেছে এবং তিনিও তাদের সাথে ছিলেন নরওয়েতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি আমাদের ঘটনায় চলে যাই। 2018 সালের ডিসেম্বর মাসের পৃথিবীর সবচেয়ে ঠান্ডা আর রহস্যময় দেশগুলোর একটি নরওয়ে। সেই দেশের উত্তর দিকে ছোট্ট বরফে ঢাকা শহর ট্রোমসো। শীতকালে সেখানে সূর্যের আলো খুব কম দেখা যায়। দিনের বেশিরভাগ সময় আকাশে ধূসর থাকে, চারিদিকে শুধু বরফ আর বরফ। রাত নামলে পুরো শহরটাকে মনে হয় মিলিত কোনো জায়গা। বাতাসের শব্দ পর্যন্ত কেমন অদ্ভুত লাগে। সেই শহরেই বাংলাদেশ থেকে পড়াশোনা করতে গিয়েছিল রায়হান। বয়স মাত্র 24 বছর। শান্ত স্বভাবের ছেলে। ছোটবেলা থেকেই সে ভূতের গল্প শুনতে পছন্দ করত, কিন্তু বাস্তবে এসব কখনো বিশ্বাস করত না। প্রথম কয়েক মাস সে ইউনিভার্সিটির হোস্টেলে ছিল, কিন্তু খরচ বেশি হওয়ার পরে সস্তা একটা বাসা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সে শহরের একটু নির্জন এলাকায় পুরনো একটা কাঠের বাড়ি পায়। বাড়িটার বাইরে থেকে দেখলেই কেমন গা ছমছম করত। চারপাশ বিশাল বরফ জমে আছে, বাড়ির ছাদে বরফ স্তর ঝুলছে, আর সামনের শুকনো গাছগুলোকে মনে হচ্ছিল মৃত মানুষের হাত। বাড়ির মালিক ছিলেন একজন বৃদ্ধ মহিলা, এলিনা। মহিলার বয়স প্রায় 70 হবে। চেহারা কেমন ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ। কথা খুব কম বলতেন। রায়হান যখন বাসাটা দেখতে যায় তখনই তার প্রথম অস্বস্তি হয়, কারণ পুরো বাড়িটা অস্বাভাবিক নীরব ছিল। এমনকি কাঠের বাড়ির স্বাভাবিক কর্মর শব্দ শোনা যাচ্ছিল না। এলিনা তাকে নিচতলার একটি ঘর দেখালেন। ছোট্ট কিন্তু সুন্দর, পড়াশোনার জন্য যথেষ্ট। সব ঠিকঠাক ছিল, কিন্তু বাসা নেওয়ার আগে বৃদ্ধা হঠাৎ খুব ধীরে বললেন, একটা নিয়ম মানতে হবে। রায়হান হেসে বলল, কি নিয়ম? বৃদ্ধা কিছুক্ষণ চুপ থেকে বললেন, রাত 2টার পরে উপরের তলার জানলার দিকে তাকাবে না, আর যদি কোনো শব্দ শুনতে পাও দরজা খুলবে না। রায়হান একটু অবাক হয়েছিল, কিন্তু ভেবেছিল হয়তো বৃদ্ধা মানসিকভাবে অসুস্থ বা কুসংস্কারচ্ছন্ন। সে বিষয়টা গুরুত্ব দিল না। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল। রায়হান দিনে ইউনিভার্সিটিতে যেত, রাতে পড়াশোনা করত। তবে একটা বিষয় সে লক্ষ্য করেছিল, প্রতিদিন রাত বাড়ার সাথে সাথে বাড়িটার পরিবেশ বদলে যেত, বিশেষ করে রাত 2টার পরে। মনে হতো পুরো বাড়িটা আরো ঠান্ডা হয়ে যায়। বাতাস ভারী হয়ে ওঠে, নিস্তব্ধতা এত গভীর হয়ে যেত যে নিজের নিঃশ্বাসের শব্দ অস্বাভাবিক লাগতো। এক রাতে সে পড়ছিল, ঘড়িতে তখন 2টা 7 মিনিট। হঠাৎ টক 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 উপরের তলা থেকে হাঁটার শব্দ। রায়হান প্রথমে ভাবলো হয়তো এলিনা হাঁটছেন, কিন্তু কয়েক সেকেন্ড পর মনে পড়লো বৃদ্ধা তো পাশের আলাদা ঘরে থাকেন, আর উপরের তলাটা নাকি বহু বছর ধরেই
বন্ধ। শব্দটা আবার এলো, ধীরে, ভারী, যেন কেউ টেনে টেনে হাঁটছে। টক টক টক। রায়হানের শরীর ঠান্ডা হয়ে গেল। সে সাহস করে দরজা খুলে সিঁড়ির দিকে তাকালো। সব অন্ধকার, কিন্তু কয়েক মুহূর্ত পরে সে দেখতে পেল উপরের তলার শেষ মাথার জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। একটা লম্বা কালো ছায়া, অস্বাভাবিক লম্বা। মানুষটার হাত দুইটা শরীরের পাশে ঝুলে আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। দুটি সাদা জলজলে চোখ অন্ধকারের মধ্যেও পরিষ্কার দেখা যাচ্ছিল। রায়হান জমে গেল। লোকটা নড়ছিল না, শুধু তাকিয়ে ছিল। ঠিক তখনই নিচতলার রান্নাঘর থেকে কাঁচ ভাঙার শব্দ এলো। ধারাম করে পড়ে যেন কাঁচগুলো ভেঙে সব চূর্ণ বিচূর্ণ হয়ে পুরো ঘরে ছিটিয়ে ছটিয়ে গেল। রায়হান চমকে নিচে দৌড়ে গেল, গিয়ে দেখে একটা গ্লাস মেঝেতে ভাঙা পড়ে আছে, আর রান্নাঘরের জানলার বরফের উপর আঙুল দিয়ে কেউ লিখছে, ডোন্ট লুক আপ। রায়হানের বুকের ভেতর কাঁপতে শুরু করলো। সে তাড়াতাড়ি নিজের রুমে ফিরে দরজা বন্ধ করে দেয়। সারা রাত আর ঘুমোতে পারেনি, এবং তার মনে পড়ে হঠাৎ বৃদ্ধার সতর্ক বার্তা। পরদিন সকালে সে অ্যালিনাকে সব বলল। বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি তাকিয়েছিলে, তাই সে তোমাকে দেখেছে। রায়হান বিরক্ত হয়ে বলল, এসব কি বলছেন? উপরে কে থাকে? বৃদ্ধা এবার কাপা গলায় বললেন, 1994 সালে এই ঘরে একজন মানুষ থাকত, নাম এরিক। শীতের সময় সে পুরোপুরি একা হয়ে যেত। ধীরে ধীরে তার আচরণ অদ্ভুত হতে শুরু করে। সে দিনের পর দিন জানালার পাশে দাঁড়িয়ে বাইরের লোকদের দেখত। এক রাতে প্রতিবেশীরা উপরের জানালায় তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু পরদিন দরজা ভেঙে দেখা যায় সে মারা গেছে। রায়হান জিজ্ঞেস করলো, কিভাবে মারা যায়? বৃদ্ধা নিচের দিকে তাকিয়ে বললেন, সে নিজের গলায় ফাঁস দিয়েছিল, কিন্তু মৃতদেহটা ছিল জানলার সামনে দাঁড়ানো অবস্থায়। রায়হানের শরীর কেঁপে উঠল। তারপর থেকে বৃদ্ধা বললেন, যারা রাত 2টার পরে ওই জানলার দিকে তাকায় তারা অদ্ভুত জিনিস দেখতে শুরু করে। সেদিন রাতে রায়হান ঠিক করলো সে কিছুতেই ভয় পাবে না। সে নিজেকে বোঝালো সব হয়তো মানসিক চাপ। কিন্তু রাত বাড়ার সাথে সাথে আবার সেই অস্বাভাবিক ঠান্ডা শুরু হলো। ঘড়িতে 2:13। হঠাৎ তার দরজায় ধীরে ধীরে টোকা পড়লো, টক 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 টক। রায়হান নিঃশ্বাস বন্ধ করে বসে রইল। বাইরে থেকে একটা ফিস ফিস শব্দ এলো, ওপেন দি ডোর। গলাটা মানুষের মতো ছিল না, কেমন ভাঙা, গভীর। সে কোনো উত্তর দিল না। তারপর দরজার নিচে দিয়ে ধীরে ধীরে কালো একটা ছায়া ভেতরে ঢুকতে শুরু করলো, যেন অন্ধকার নিজেই ঘরে প্রবেশ করছে। রায়হান চিৎকার করে লাইট জ্বালিয়ে দেয়, সাথে সাথে সব থেমে যায়। দরজার বাইরে আর কোনো শব্দ নেই। কিন্তু কয়েক সেকেন্ড পরে উপরের তলা থেকে আবার হাঁটার শব্দ শুরু হয়, আর এবার শব্দের সাথে আরেকটা আওয়াজ মিশেছিল, কারো হাসি, ধীরে, ঠান্ডা এবং
অমানসিক হাসি। পরদিন রায়হান সিদ্ধান্ত নেয় সে বাসা ছেড়ে চলে যাবে, কিন্তু সেদিন রাতেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। রাত প্রায় ৩টা। হঠাৎ তার ঘুম ভেঙে যায়, কারণ কেউ তার বিছানার পাশে দাঁড়িয়েছিল। অন্ধকারে সে শুধু দুটি সাদা চোখ দেখতে পেল, ঠিক সেই চোখ যেটা জানালায় দেখেছিল। রায়হান নড়তে পারছিল না, মনে হচ্ছিল শরীর পাথর হয়ে গেছে। লোকটা ধীরে ধীরে নিচু হয়ে তার কানের কাছে মুখ আনলো, তারপর ফিস ফিস করে বলল, ইউ লুক এট মি। হঠাৎ পুরো ঘর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রায়হান চোখ বন্ধ করে চিৎকার করতে শুরু করলো। কয়েক সেকেন্ড পর সব শান্ত। চোখ খুলে দেখে ঘরে কেউ নাই, কিন্তু দেয়ালে বরফ জমে একটা বাক্য লেখা, নাও আই ক্যান সি ইউ টু। সেদিন ভোরেই রায়হান বাড়ি ছেড়ে চলে যায়। পরে সে জানতে পারে আগেও কয়েকজন ভাড়াটিয়া এই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। কারো কারো দাবি, রাত 2টার পরে উপরের জানালায় এখনো একজন লম্বা মানুষ দাঁড়িয়ে থাকে। তার সাদা চোখ অন্ধকারে জ্বলতে থাকে, আর কেউ যদি তার দিকে তাকায় তাহলে সে আর কখনো পুরোপুরি একা থাকে না, কারণ কালো জানালার মানুষ নাকি একবার কাউকে দেখে ফেললে সে তাকে অনুসরণ করতেই থাকে। তো রমজান ভাই, এই ছিল আমার মূল ঘটনা। ঘটনাটি যদি আপনার কাছে ভালো লাগে এবং প্রচারযোগ্য হয়, তাহলে অবশ্যই আপনি আপনার চ্যানেলে ঘটনাটি প্রচার করবেন এবং এর পূর্বে আমাকে জানিয়ে দেবেন, কারণ আমি আপনার কণ্ঠে ঘটনাটি আপনার ইউটিউব চ্যানেলে বসেই একা কানে হেডফোন লাগিয়ে নিস্তব্ধ রাতে শুনতে চাই। সো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের প্রথম ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তবে যারা ঘটনাটির শিকার হয়েছে তারাই বুঝতে পারে বা বুঝেছেন যে সেই রাতের ঘটনার সময় তার কি অবস্থা হয়েছিল এবং পরিস্থিতিটা কেমন ছিল। তো ঘটনাটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং একটি কমেন্ট করে জানিয়ে যাবেন ঘটনাটি আপনার কাছে কি ভয়াবহ লেগেছে কিনা। আর ঘটনাটি আপনি আপনার বন্ধু পরিবারদের সাথে শেয়ার করে দিবেন, যাতে ঘটনাটি তারাও শুনতে পারে এবং অনুভব করতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো ভয়ের রাজ্য ভূত এফএম এ যদি আপনারা কোনো ঘটনা পাঠাতে চান, তাহলে নিচে দেওয়া যে জিমেল voyerrajjo@gmail.com BHOYERRAJJOO@gmail.com। এবং ঘটনাটি যদি কেউ ইউটিউব চ্যানেল দিয়ে শুনে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে শুনে থাকেন, তাহলে অবশ্যই ফলো করে রাখবেন এবং পাশে থাকা লাইক বটনে একটি লাইক করে একটি কমেন্ট করে পাশাপাশি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তী এরকমের অস্বাভাবিক প্যারানরমাল ঘটনা শোনার জন্য। তো চলুন আমরা চলে যাই দ্বিতীয় কোনো ঘটনায়। আসসালামু আলাইকুম রমজান ভাই, আমি মেহেদি ছদ্মনাম ব্যবহার করেছি। ঘটনাটি ঘটে যায় সুন্দরবনের উপকূলীয় একটি প্রত্যন্ত গ্রামে। আমার আসল নাম প্রকাশ করতে চাই না, কারণ আজও আমি নিশ্চিত নই সেদিন রাতে আমি যা দেখেছিলাম সেটা মানুষ ছিল নাকি অন্য কিছু। যদি আমার নাম প্রকাশ হয়, গ্রামের মানুষ হয়তো আমাকে পাগল ভাববে, কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা সত্য।
ঘটনাটা 2021 সালে নভেম্বরের শেষ দিকের। আমাদের গ্রামটা খুবই নির্জন, সুন্দরবনের একেবারে ভেতরের দিকে না হলেও খুব কাছাকাছি। চারপাশে কেওড়া গাছ, পুরনো খাল, কাদা রাস্তা আর বিশাল বাঁশঝাড়। সন্ধ্যার পর মানুষ খুব একটা বাইরে বের হয় না, কারণ এলাকাটায় বহু পুরনো একটা কথা প্রচলিত আছে, রাত 12টার পরে বাঁশঝাড়ের পাশে দিয়ে গেলে কেউ নাম ধরে ডাকবে, আর যদি কেউ সেই ডাকে সাড়া দেয় তাহলে নাকি সে আর আগের মতো থাকে না। ছোটবেলা থেকে এসব গল্প শুনে বড় হয়েছি, কিন্তু কখনো বিশ্বাস করিনি যতদিন না ঘটনাটা আমার নিজের সাথে ঘটেছে। আমার চাচার মৃত্যু। ঘটনাটা শুরুটা হয় আমার চাচাকে নিয়ে। তিনি ছিলেন জেলে, প্রায় রাতে নদীতে মাছ ধরতে যেতেন। একদিন গভীর রাতে তিনি বাড়ি ফেরেননি। পরের দিন সকালে গ্রামের কয়েকজন মানুষ তাকে খালের পাশে মৃত অবস্থায় খুঁজে পায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, তার মুখটা অস্বাভাবিক ভয়ে বিকৃত হয়েছিল। চোখ দুটো এত বড় হয়ে গিয়েছিল যেন মৃত্যুর আগে তিনি এমন কিছু দেখেছেন যা মানুষ দেখার জন্য প্রস্তুত না। কিন্তু শরীরে কোনো আঘাত ছিল না। ডাক্তার বলেছিল হার্ট অ্যাটাক। কিন্তু গ্রামের বৃদ্ধরা অন্য কথা বলছিল। তারা বলছিল ও ডাকে সাড়া দিয়েছিল, তাই ওর এই অবস্থা। চাচার মৃত্যুর পর থেকে আমাদের বাড়ির পরিবেশের বদলে যেতে থাকে। রাতে ঘুমোতে গেলে মনে হতো উঠোনের চারপাশে কেউ হাঁটছে। মাঝে মাঝে টিনের চালে ধূপ ধূপ শব্দ হতো। আম্মু ভাবতেন বিড়াল, কিন্তু এক রাতে আমি স্পষ্ট শুনেছিলাম ছাদের উপর কেউ খালি পায়ে হাঁটছে, ধীরে টুপ টুপ টুপ, আর হাঁটার সাথে সাথে একটা অদ্ভুত ঘষাঘষির শব্দ, যেন কেউ ভেজা কাপড় টেনে নিয়ে যাচ্ছে। ঘটনার রাত ছিল বৃহস্পতিবার। সেদিন গ্রামের বেশিরভাগ মানুষ পাশের এলাকায় ওয়াজ মাহফিলে গিয়েছিল। পুরো এলাকা প্রায় ফাঁকা। রাত তখন 1টার কাছাকাছি। আমি পড়াশুনো করছিলাম। হঠাৎ বাইরে থেকে আমার নাম ধরে ডাক আসে। খুব পরিচিত গলা, আমার ছোট ভাইয়ের গলা। ভাইয়া, একটু বাইরে আসো। আমি অবাক হলাম, কারণ আমার ভাই সেদিন মামার বাড়িতে ছিল। প্রথমে ভাবলাম ভুল শুনেছি, কিন্তু আবার ডাক এলো, এবার আরো কাছে। ভাইয়া, দরজা খুলো। আমার বুকের ভেতর ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়লো, কারণ গলাটা ঠিক আমার ভাইয়ের মতো হলেও কেমন যেন অস্বাভাবিক ধীর ছিল, যেন কেউ মানুষের গলা নকল করছে। আমি দরজার কাছে গিয়ে থেমে গেলাম। তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? বাইরে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আমি। শব্দটা শোনা মাত্র আমার পুরো শরীর কেঁপে ওঠে, কারণ শেষের অংশটা মানুষের মতো ছিল না। গলাটা হঠাৎ খুব গভীর আর কর্কশ হয়ে গিয়েছিল, যেন একসাথে অনেকগুলো মানুষ কথা বলছে। আমি দরজা খুলিনি। প্রায় 5 মিনিট কোনো শব্দ ছিল না। তারপর হঠাৎ ধাম করে একটা শব্দ আসলো। কেউ দরজায় প্রচন্ড জোরে আঘাত করলো। আরেকবার ধাম ধাম, মনে হচ্ছিল দরজাটা ভেঙে যাবে। আম্মু ঘুম থেকে উঠে কাপা গলায় জিজ্ঞেস করলেন, কে বাইরে?
কে ওখানে? আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ তখন আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম দরজার পাশে কেউ দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে, খুব ভারী নিঃশ্বাস। যেন কোনো বড় প্রাণী। জানলার বাইরে যা দেখেছিলাম, আমার ঘরের পাশে একটা ছোট্ট জানালা ছিল। অনেক সাহস করে আমি ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাই। আর যা দেখেছিলাম আজও সেটা মনে পড়লে ঘুম ভেঙে যায়। বাইরে উঠানের মাঝখানে একজন মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু তার শরীর অস্বাভাবিক লম্বা, হাত দুইটা হাঁটুর নিচ পর্যন্ত নেমে গেছে, মাথাটা কেমন বাঁকা। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ। চাঁদের অল্প আলোতে আমি দেখলাম তার মুখে কোনো চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। আর মুখটা মানুষের চেয়ে অনেক বড়, অস্বাভাবিকভাবে বড়। সে স্থির হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার জানালার দিকে তাকায়। আমি পিছিয়ে যেতে গিয়েও পারিনি, কারণ তখন বুঝতে পারলাম ওটা হাসছে। তার মুখ ধীরে ধীরে আরো বড় হয়ে খুলে যাচ্ছিল, যেন পুরো মুখটাই একটা অন্ধকার গর্ত। তারপর সে আমার ভাইয়ের গলায় বলল, ভাইয়া, দরজা খোলো না কেন? আমি চিৎকার করে পিছিয়ে যাই। ঠিক তখনই ঘরের সব লাইট নিভে যায়, পুরো অন্ধকার। অন্ধকারের মধ্যে হঠাৎ বাড়ির পিছনের বাঁশঝাড় থেকে শব্দ আসতে শুরু করে। প্রথমে হালকা, তারপর একসাথে শত শত বাঁশ নড়ার মতো শব্দ। শশ করে শব্দ ওঠে, যেমনটা ঝড় আসলে শব্দ করে বাঁশ বাগানে। কিন্তু সেদিন বাতাস ছিল না, একটুও না। তারপর আমি শুনতে পেলাম বাঁশঝাড়ের ভেতর থেকে অনেকগুলো মানুষ একসাথে ফিসফিস করছে, কিন্তু কোনো কথাই পরিষ্কার না, শুধু অস্পষ্ট গুঞ্জন। আর সেই গুঞ্জনের মাঝখানে বারবার একটা শব্দ, দেখেছে, ও আমাদের দেখেছে। আম্মু তখন কোরআন পড়তে শুরু করেন। হঠাৎ বাইরে থেকে দৌড়ানোর শব্দ আসে। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসাথে আমাদের বাড়ির চারপাশে ঘুরছে। তারপর সব শান্ত, পুরোপুরি শান্ত। ফজরের আজানের পরে আমরা সাহস করে বাইরে বের হই। উঠোনে কাউকে দেখি না, কিন্তু মাটিতে অদ্ভুত কিছু দাগ ছিল, মানুষের পায়ের ছাপের মতো, কিন্তু অস্বাভাবিক লম্বা। আর প্রতিটা ছাপের শেষে ছিল নখের দাগ। সবচেয়ে ভয়ের বিষয়টা ছিল বাঁশঝাড়ের পাশেও, সেখানে কাদার উপর আঙুল দিয়ে লেখা ছিল, দরজা খুললেই ভালো হতো। সেদিনের পর থেকে আমি আর কখনো ওই বাড়িতে একা থাকিনি। কয়েক মাস পর আমরা গ্রাম ছেড়ে চলে আসি, কিন্তু আজও মাঝে মাঝে গভীর রাতে আমি সেই একই গলা শুনি, আমার ফোনের ওপাশে অথবা জানালার বাইরে। খুব ধীরে কেউ ফিস ফিস করে বলে, ভাইয়া, এবার দরজা খোলো। তো এই ছিল রমজান ভাই আমার মূল ঘটনা, এবং ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার সাথে যখন ঘটনাটি ঘটে তখন আমার পরিস্থিতিটা এতটা খারাপ হয়ে গেছিল যে হয়তো আর কিছুক্ষণ হলেই আমি মনে হয় দুনিয়া ছেড়ে চলে যেতাম। কারণ এতটা সাহসও আমার বুকের মধ্যে ছিল না যে তাদের সাথে পুরো রাত পরিস্থিতিটা সামাল দিব।
তো ঘটনাটি যদি আপনার কাছে প্রচারযোগ্য হয়ে থাকে, অবশ্যই আপনার ভয়ের রাজ্য ভূত এফএম চ্যানেলে প্রকাশ করবেন এবং প্রকাশের পূর্বে আমাকে জানিয়ে দিবেন, যাতে আমিও যেদিন প্রকাশ হবে সেদিন রাতে আপনার চ্যানেলের মধ্যে বসে নিস্তব্ধ রাতে কানে হেডফোন লাগিয়ে একা একা আপনার কণ্ঠে ঘটনাটি অনুভব করতে পারি। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা আজকের দিনের, এবং ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। অবশ্যই ঘটনাটি খুবই ভয়ানক ছিল, কারণ যারা এই ঘটনাটি যার সাথে হয়েছে এবং যারা এই ঘটনাটি উপলব্ধি করেছেন, অবশ্যই তারা বুঝতে পারবেন যে সেই দিনের পরিস্থিতিটা কতটা ভয়াবহ ছিল। এবং আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করতেছি যে যারা এই চ্যানেলটিতে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে নতুন দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, এবং ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট ও ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারদের কাছে শেয়ার করে দেবেন, যাতে আমার এই ঘটনাগুলো শুনে এবং তাদের কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে এবং তারা যদি সেগুলো প্রচার করতে আগ্রহী হয়ে থাকে, তাহলে ফেসবুক পেজে পার্সোনাল ইনবক্সে এসে তারা ঘটনাটি লিখে অথবা ভয়েস করে পাঠাতে পারে। এবং যদি কেউ ইমেল করতে চান তাহলে ভয়ের রাজ্য @gmail.com BHOYER ভয়ের রাজ্য @gmail.com এই জিমেল অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিলে অবশ্যই আমরা আপনাদের ঘটনাটি যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে শেয়ার করব, প্রচার করব এবং আপনাদেরকে জানিয়ে দিব, যাতে আপনারাও ঘটনাটি উপলব্ধি করতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই দ্বিতীয় ঘটনায়। হ্যাঁ, আর একটা কথা, আমাদের চ্যানেলটি নতুন, যার ক্ষেত্রে আমাদের কাছে তেমন একটা বেশি ঘটনা আসে না, এবং আপনাদের পক্ষ থেকে আমি আশা করি প্রত্যেক দিন 2 থেকে 1টা ঘটনা হলেও আসবে, এবং এই অ্যাড্রেসেই অথবা ফেসবুকে পার্সোনাল ইনবক্সে আশা করা যায় আপনারা সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং আমাদের ভয়ের রাজ্য ভূত এফএমের একটি নিয়মিত পরিবার হয়ে, সদস্য হয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো চলুন আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রমজান ভাই। ভূত এফএম, ভয়ের রাজ্য ভূত এফএমে এটা আমার প্রথম ঘটনা, এবং ঘটনাটি ঘটেছে যার কাছে, সে হচ্ছে আমার বন্ধু, এবং তার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করা। বন্ধুর নাম হচ্ছে রফিক রহমান, এবং এটা তার ছদ্মনাম। সাথে প্রেরকের নামও দিয়েছেন তিনি ছদ্মনামে সায়েম। আসল নাম প্রকাশে অনিচ্ছুক। মানে তার লেখাটা এরকমের ছিল যে তিনি রাকিব রহমান ঘটনাটি সংগ্রহ করেছেন সায়েম ভাইয়ের কাছ থেকে, এবং এটা তার ছদ্মনাম। তিনি তার আসল নাম ও ঠিকানা প্রকাশ করতে অনিচ্ছুক। আমার আসল নাম, হাসপাতালের নাম আর ঠিকানাটা প্রকাশ করবেন না, কারণ আমি এখনো ওই শহরেই থাকি। আর সবচেয়ে বড় কথা, আমি নিশ্চিত নই সেই দিন রাতে যা দেখেছিলাম সেটা এখনো আমাকে অনুসরণ করছে কিনা। ঘটনাটি ঘটেছিল চট্টগ্রাম শহরের এক পুরনো এলাকায়। শহরের ভেতরে হলেও এলাকাটা খুব অদ্ভুত নির্জন ছিল। আশেপাশে পুরনো বিল্ডিং, ভাঙা দেয়াল, একটা বন্ধ কবরস্থান, আর তার পাশেই বহু বছর আগের একটি পরিত্যক্ত মানসিক হাসপাতাল। লোকজন জায়গাটাকে কালো বিল্ডিং বলে চিনত, কারণ রাত হলে পুরো বিল্ডিংটা দূরে থেকে সম্পূর্ণ অন্ধকার দেখা যেত। এমনকি আশেপাশের কুকুরও নাকি ওই রাস্তা দিয়ে হাঁটত না।
সায়েম তখন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। রাতের শিফট শেষে শর্টকাট হিসেবে প্রায়ই সে ওই রাস্তা ব্যবহার করত। ছোটবেলা থেকেই সে ভূত প্রেত এসব বিশ্বাস করত না, কিন্তু একটা ঘটনার পর তার জীবন পুরো বদলে যায়। পুরনো লোকদের মতে 1998 সালে হাসপাতালটির 7 নম্বর কক্ষে একজন রোগী আত্মহত্যা করেছিল। লোকটার নাম কেউ নিশ্চিতভাবে বলতে পারত না। কারো মতে সে মানসিক রোগী ছিল, আবার কেউ বলতো সে আসলে রোগী না, কাউকে খুন করার পর তাকে গোপনে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু যেটা সবচেয়ে বেশি প্রচলিত ছিল সেটা আরো ভয়ঙ্কর। লোকজন বলতো মরার আগে লোকটা কয়েকদিন ধরে বলতো রাতে কেউ তার বিছানার নিচে শুয়ে থাকে, মানে বিছানার পাশে দাঁড়িয়ে থাকে। লিখতে একটু ভুল হয়েছে হয়তো। তো প্রথমে ডাক্তাররা বিষয়টি হ্যালুসিনেশন ভেবেছিল, কিন্তু পরে রাতের ডিউটির 2জন নার্স চাকরি ছেড়ে দেয়, কারণ তারা দাবি করেছিল রাত 3টার পরে 7 নম্বর কক্ষের ভেতর থেকে কেউ দেয়ালে নখ ঘষার শব্দ করত। যদিও তখন রুমটা বাইরে থেকে তালাবদ্ধ থাকতো। 1 সপ্তাহ পরে লোকটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সে নাকি নিজের গলায় ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু সমস্যা হলো তার পা মাটিতে স্পর্শ করছিল, মানে ওইভাবে আত্মহত্যা করা সম্ভব না। আর দেয়ালে রক্ত দিয়ে একটা বাক্য লেখা ছিল, ও এখনো বিছানার পাশেই আছে। এরপর হাসপাতালটা কয়েক বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। 2022 সালের আগস্ট, সেদিন রাতেই সায়েম অফিস শেষ বাসায় ফিরছিল। বৃষ্টি হচ্ছিল, রাস্তা প্রায় ফাঁকা। শর্টকাট হিসেবে সে আবারও ওই হাসপাতালের পাশের রাস্তা ধরে হাঁটছিল। হঠাৎ সে খেয়াল করলো হাসপাতালের ভেতরে একটা রুমে আলো জ্বলছে। পুরো বিল্ডিং অন্ধকার, 7 তলার এক কোণার কক্ষ, শুধু ওই একটি রুমে হালকা হলুদ আলো। প্রথমে সে ভেবেছিল হয়তো কেউ ভিতরে ঢুকেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর সে দেখতে পেল জানলার পাশে একজন দাঁড়িয়ে আছে। খুব চিকন একজন মানুষ, অস্বাভাবিক লম্বা হাত, আর সে সম্পূর্ণ স্থির হয়ে বাইরে তাকিয়ে আছে। সায়েমের শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ হাসপাতালটা বহু বছর ধরেই পরিত্যক্ত। তখন হঠাৎ লোকটা ধীরে ধীরে হাত তুলে জানালার কাছকে ঠক 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 করতে শুরু করে। আর তারপর সে আঙুল দিয়ে কাচের উপর লিখলো, উপরে এসো। সায়েম দৌড়ে সেখান থেকে চলে আসে, কিন্তু ঘটনাটা এখানেই শেষ না। সেদিন রাত 3:17 সায়েমের ফোনে অজানা নাম্বার থেকে কল আসে। সে রিসিভ করতেই কয়েক সেকেন্ড কোনো শব্দ ছিল না, শুধু হালকা নিঃশ্বাস। তারপর একটা ভাঙা গলা বলল, তুমি জানালার দিকে তাকিয়ে ছিলে। সায়েম ভয়ে ফোন কেটে দেয়, কিন্তু সাথে সাথে আবার কল আসে, একই নাম্বার। এবার গলাটা আরো কর্কশ, বিছানার পাশে দেখো। সায়েম ফোন ছুঁড়ে ফেলে দেয়, তারপর ধীরে ধীরে বিছানার দিকে তাকায়, আর তখনই সে বুঝতে পারে তার বিছানার পাশে কেউ আছে। কারণ অন্ধকারের মধ্যে খুব আস্তে আস্তে দুটো ফ্যাকাশে চোখ নড়ছিল।
পরদিন সায়েম সিদ্ধান্ত নেয় সবকিছু ভুলে যাবে, কিন্তু রাতে ঘুমানোর সময় সে আবার সেই শব্দ শুনতে পায়, খড়খড়ের শব্দ, যেন কেউ কাঠের মেঝেতে নখ ঘষছে। শব্দটা আসছিল বিছানার নিচ থেকে। তারপর পুরো শরীর অবশ হয়ে যায়। সে নড়তে পারছিল না, শুধু শুনতে পাচ্ছিল তোর বিছানার নিচে কেউ ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। তারপর একটা ফিসফিস শব্দ, খুব কাছে, নিচে তাকাও। সায়েম চোখ বন্ধ করে পড়া শুরু করে, কিন্তু কয়েক সেকেন্ড পর সে অনুভব করে বিছানার নিচ থেকে কেউ তার চাদর ধরে টান দিচ্ছে, ধীরে, খুব ধীরে। সবচেয়ে ভয়ঙ্কর, রাত 3:33। হঠাৎ পুরো রুমের বিদ্যুৎ চলে যায়, ঘর অন্ধকার। ঠিক তখনই তার ফোনে আবার কল আসে। স্ক্রিনে কোনো নাম্বার নেই, শুধু লেখা রুম নাম্বার 7। সায়েম কাঁপতে কাঁপতে ফোন রিসিভ করে। তারপর যা শুনেছিল সেটা সে আজও কাউকে পুরো বলতে পারে না, কারণ ফোনের ওপাশে সে নিজের গলায় কথা বলতে শুনেছিল, একদম নিজের কণ্ঠে, বিছানার নিচে আমি নাই। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি। সায়েম ধীরে ধীরে ঘুরে তাকায়, আর তখন সে দেখতে পায় তার রুমের অন্ধকার কোণায় একজন দাঁড়িয়ে আছে। অস্বাভাবিক চিকন শরীর, হাত মাটির কাছ পর্যন্ত লম্বা, মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার মাথাটা কেমন অস্বাভাবিকভাবে বাঁকা ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো তার পায়ের নিচে মেঝেতে কালো পানির মতো কিছু ছড়িয়েছিল। লোকটা ধীরে ধীরে মাথা ঘুরায়, আর অন্ধকারের ভেতর থেকে দুটো সাদা চোখ জ্বলে ওঠে। তারপর সে হাসতে শুরু করে, কিন্তু শব্দটা মানুষের হাসির মতো ছিল না। শোনাচ্ছিল যেন একসাথে অনেকগুলো মানুষ কাঁদছে। সেদিন রাতে সায়েম বাসা ছেড়ে পালিয়ে যায়। কয়েকদিন পর সে জানতে পারে যে হাসপাতালের 7 নম্বর কক্ষ সে দেখেছিল সেটা আসলে ঠিক তার নিজের রুমের অবস্থানের সমান ছিল। মানে হাসপাতালের 7 নম্বর কক্ষ আর তার বাসার রুম একই লাইনে ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা সে পরে জানতে পারে, হাসপাতালের পুরনো এক দারোয়ান তাকে বলেছিল, যারা এই জানালার দিকে তাকায় তারা প্রথমে ফোন কল পায়, তারপর বিছানার নিচে শব্দ শুনতে পায়, আর শেষে সায়েম জিজ্ঞেস করেছিল শেষে কি হয়। বৃদ্ধ দারোয়ান কিছুক্ষণ চুপ থেকে বলেছিল, শেষে মানুষটার বিছানার নিচে থাকে না। তো এই ছিল আমাদের 3 নম্বর ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগছে জানি না। অবশ্যই ঘটনাটি খুবই ভয়ঙ্কর ছিল, কারণ যেসব প্যারানরমাল ঘটনাগুলো যাদের সাথে ঘটে যায় শুধু তারাই বুঝতে পারে ঘটনার মর্ম এবং সেই রাতের পরিস্থিতি এবং তার অবস্থান। তো আশা করি প্রিয় লিসেনার্স, আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লেগেছে এবং অনেক ভয়ের হয়েছিল। যদি আপনি ঘটনাটা শোনা অবস্থায় নিজেকে ওই জায়গায় কল্পনা করে থাকেন তাহলে, এবং আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটি অনুরোধ, যদি কেউ ফেসবুক পেজ থেকে এই ঘটনাটি শুনে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজে একটি
ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট ও আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। এবং তাদের কাছে যদি কোনো এরকমের অস্বাভাবিক প্যারানর্মাল ঘটনাগুলো তাদের কাছে থেকে থাকে বা তাদের পরিবারের কারো কাছে থেকে থাকে, জানা থাকে বা এরকম কোনো ঘটনা ঘটেছে, তাহলে অবশ্যই আপনারা ভয়ের রাজ্য ভূত FM@gmail.com পাঠিয়ে দিবেন। অথবা ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পার্সোনাল ইনবক্সে এসে সেখানে লিখে অথবা ভয়েস মেইল করে পাঠিয়ে দিতে পারেন। ইমেল করার জন্য BHOYERRAJJOO@gmail.com, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল জিমেল। তো আপনারা চাইলে দেশ ও বিদেশ থেকে এই জিমেল অথবা ফেসবুক পেজের ইনবক্সের মাধ্যমে আপনাদের ঘটনাগুলো আপনাদের মতো করে লিখে পাঠিয়ে দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনায়। আল্লাহ হাফেজ।